মনে প্রাণে আশা করেছিলাম যে শেষ ম্যাচে অন্ততপক্ষে নেইমারকে 90 মিনিটের জন্য ছেড়ে দেওয়া হোক মাঠটা। মেসি কিন্তু যখন তার খেলা ভালো খেলে না তখন কিন্তু সে দেখা যায় যে অস্ত্রসিক্ত হয়ে পড়ে। বাফুফুকে এই তৃণমূল থেকে এইগুলো আসলে ঠিক করতে হবে। দেশপ্রেমী সমর্থক পেয়েছি, এজন্য কিন্তু আমি নিজেকে আজকে যথেষ্ট মনে করছি যে সৌভাগ্যবান। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। বসুন্ধরা মেডিকেল সিটি প্রেজেন্স আকাশিনা হলদা পাওয়ার্ড বাই এস রহমান প্রপার্টিজ। আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে এবং বরাবরের মতো আমি আপনাদের হোস্ট সোহাগান নাফিস আছি আপনাদের সাথে। আমাদের এই এপিসোডের কিন্তু সৌন্দর্যই হচ্ছে একজন আকাশী সাপোর্টার এবং একজন হলদা সাপোর্টার। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুইজন ভক্তকেই পেয়েছি, একজনের বুকে পাথর আর একজনের বুকে ফুল। ওনাদের মনের মধ্যে এখন জাস্ট মৌমাছি ঘুরপাক খাচ্ছে যে কবে সেই বিশ্বকাপের আরেকটা স্টার ওনাদের বুকে এসে লাগবে। আর যেহেতু আপনাদের যথেষ্ট স্টার আছে, 5টা স্টার আপনাদের আছে, এজন্য আসলে আপনাদেরকে এখন কিছু বলছি না। খোটা দিতে চেয়েছিলাম, খোটা দিচ্ছি না। অবশ্যই খোটা দিব, কারণ কিছু খোটার দাবিদার আপনারা অবশ্যই যারা ব্রাজিল ভক্তরা আছে আমার সাথে হয়তোবা একমত হবে, কারণ আপনারা যে পরিমাণে আশা দিয়ে আমাদের মানে পুরো ব্রাজিল যে সমর্থক যারা আছেন তাদের যে মন যেভাবে ভেঙেছেন এটা আসলে বলার মতো না। তো যাই হোক, প্রথমে আপনার পরিচয়টা নিয়ে নেই, আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম এইচ.এম. তাহসিন রহমান অনন্ত। আমি আর্জেন্টাইন ফুটবলের একজন ফ্যান। অবশ্যই এর শৈল্পিকতা এবং এর সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে দেখে আমি শুরু থেকেই ফ্যান। আর হচ্ছে মেসি এর অন্যতম বড় একটি কারণ, এই আর কি। অসংখ্য ধন্যবাদ। উনি আর্জেন্টিনার যে শৈল্পিকতা, দ্য আর্টিস্টিক ওয়ে, যেভাবে ওনারা সুন্দরভাবে খেলেন, এটার জন্যই উনি আসলে আর্জেন্টিনার প্রেমে পড়েছেন। জানি না উনি 2022 সাল থেকে প্রেমে পড়েছেন কিনা, নতুন প্রেমিক কিনা, কিন্তু আপনার ক্ষেত্রে বলবেন। আপনার নামটা আগে বলুন এবং আপনি কতদিনের প্রেমিক সেটা বলবেন। আমি মোহাম্মদ মঞ্জুরুল হাসান এবং বাইবর্ন ব্রাজিল ফ্যান প্লাস ল্যাটিন আমেরিকা ফুটবলের ফ্যান। আচ্ছা, দ্যাটস ভেরি গুড। এখন আমার কথা হচ্ছে, এই যে আপনারা দুইজন ইয়াং জেনারেশন ভক্ত আমাদের সাথে, আমিও আপনাদের জেনারেশনেরই, সেক্ষেত্রে আমি জানতে চাই যে এই যে আপনি বললেন যে ল্যাটিন আমেরিকান ফুটবল, এই ল্যাটিন আমেরিকান ফুটবল টার্মটা তো অনেক ভ্যাস্ট। সো অ্যাজ আ হোস্ট আমার কাছে জিনিসটা তো একটু ক্লিয়ার হওয়া উচিত যে এই ল্যাটিন আমেরিকান ফুটবল টার্মটাকে আপনারা কিভাবে ডিফাইন করছেন, আপনার কি মনে হয়? প্রথমে চলে যায় আর্জেন্টাইন ফ্যানের কাছে। আসলে ফুটবলটা আবিষ্কার তো ইংলিশরাই করেছিল, কিন্তু এটার শৈল্পিকতা এবং এর পূর্ণতা কিন্তু আসলে ল্যাটিনরাই দিয়েছে। আপনি যদি দেখেন যে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, তারা একদম ছোট থেকেই এই ফুটবলটাকে ধারণ করে এবং তাদের ন্যাশনাল গেমটাও ফুটবল। যখন ওখানে দেখবেন যে বাচ্চা কাচ্চারা একদম ছোটোবেলা থেকে আগে তাদের মা বাবারা তাদের বলের মধ্যে লাথি দেওয়া শেখায়। হ্যাঁ, এ থেকে বোঝা যাইতেছে যে ওখানকার কালচার খুবই ভাস্ট। আর হচ্ছে যদি আপনি আরেকটা জিনিস দেখেন যে ওইসব জায়গায় ল্যাটিন অঞ্চলে তারা কিন্তু ফুটবলটাকে তাদের মানে জীবনযাত্রার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। আর ওখানকার কালচারই এইভাবে যে তারা দেশের জন্য, তারপর তারা ফুটবলের জন্য তারা জান দিতেও প্রস্তুত। আমরা যদি দেখি যে 1930 সালে যখন থেকে ফুটবল বিশ্বকাপ শুরু হয় তখন থেকে আমরা দেখতেছি যে উরুগুয়ে, তারপর আর্জেন্টিনা, তারা প্রতিনিয়ত ফাইনাল খেলতো, তারা চ্যাম্পিয়নও হয়েছে। এরপরে পরবর্তীতে যদি দেখি যে ব্রাজিল 5 বারের চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা 3 বারের চ্যাম্পিয়ন। আর ওয়ার্ল্ড কাপে কিন্তু ল্যাটিনের দেশ সংখ্যা কম হওয়া সত্ত্বেও তারা কিন্তু তাদের যে শৈল্পিকতা তার প্রমাণ কিন্তু তারা দিয়েছে। ইউরোপের সাথে তারা কিন্তু নেক টু নেক গিয়েছে। শুধু অল্প কয়েকটি দেশ হওয়ার পরও তারা যেভাবে ফুটবলটাকে ধারণ করে, এটি সৌন্দর্যে আজ আমরা আর্জেন্টিনা এবং ব্রাজিল ফ্যান। আর বাংলাদেশের মানুষ যদি আপনি দেখেন যে তারা কিন্তু আসলে শৈল্পিক ফুটবলই পছন্দ করে। ইউরোপে কিন্তু সব টিমগুলো শৈল্পিক ফুটবল খেলে না। আসলে কিছু জিনিস থাকে যে ফুটবল একটি গেম না, এটি আসলে অনেকের কাছে লাইফ, অনেকের কাছে লিভ। যদি আপনি অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে এখানে একটু থামাতে চাই। আপনি বলছেন ফুটবল একটি গেম না, এটা একটি লাইফ, এটি মানে মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু উনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, সেটা হচ্ছে যে এই ল্যাটিন আমেরিকান মানুষদের কাছে ফুটবলটা হচ্ছে ওনাদের ডে টু ডে। ইভেন উনি এটাও বলেছে যে একটা বাচ্চা জন্ম হওয়ার পরে ওরা সর্বপ্রথম বাচ্চাটাকে যেটা ছুঁড়ে মারে সেটা হচ্ছে একটা ফুটবল। এই জিনিসটা আমাদের বদ্বীপ
আমাদের যে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন আছেন, আমাদের বাফুফে আছেন, আমাদের 20 কোটির একটা জনসংখ্যার একটা দেশ, এখানে আপনার কি মনে হয় যে আমাদের ফুটবলটা কোথায়? আমাদের তো অনেক রিসোর্স আছে, কিন্তু আমরা কি এই রিসোর্সগুলোকে ম্যানেজ করতে পারছি কিনা? ফিফা ওয়ার্ল্ড কাপের এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও কেন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন বা আমরা জাতিগতভাবে এখনো ওই ডিসিশনে আসতে পারিনি যে আমাদের দেশের ফুটবলটাকে এক জায়গায় নিয়ে যাওয়া উচিত, যে ক্রেজ আমাদের আছে সেই ক্রেজটাকে কোথাও নিয়ে যাওয়া উচিত? সবসময় তো আমরা ফান করি, আমরা বাংলাদেশে বসে অনেক দূরের একটা ল্যাটিন আমেরিকান একটা দেশকে সমর্থন করি, সেক্ষেত্রে আপনি আর্জেন্টিনাকে সমর্থন করছেন, আপনি ব্রাজিলকে সমর্থন করছেন। আপনার কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের ফুটবলকে নিয়ে আপনার স্বপ্নটা কি আপকামিং? যেহেতু আপনি ব্রাজিল সাপোর্টার এবং রাউন্ড অফ 16-এ অলরেডি আপনারা বাড়ি চলে গিয়েছেন, নিজের দেশকে নিয়ে আপনার কি মনে হয় না যেটা আপনার ভাবার সঠিক সময়? দেখেন, আপনার এই সেটে বা আপনার এই আকাশিনা হইলদা শোতে আপনি সবসময় দেখেন যে আর্জেন্টিনার জার্সি পরিহিত একজন, ব্রাজিলের জার্সি বা অন্য যে কোনো দেশের জার্সি পরিহিত একজন। বাট অ্যাজ এ পার্টিসিপেট আমার কাছেও হোপ হয়, আশা হয় যে একদিন আমি বাংলাদেশ ফুটবলের জার্সিটা পরে এখানে বসবো, ব্যালন ডিওর আমাদের দেশ থেকে পাবে কিনা ওই স্ট্যাটটা নিয়ে আপনার সাথে আলোচনা করব। দেখেন, ক্রোয়েশিয়ার জন্ম কিন্তু বাংলাদেশের পরে। কেপ ভার্দের যে আয়তন বাংলাদেশের ঢাকা জেলার প্রায় সমান। তো যেই ক্রোয়েশিয়ার জন্ম বাংলাদেশের পরে, তারা খেলে ফুটবলের ফাইনাল 2018 সাল। যেই কেপ ভার্দের জনসংখ্যা বাংলাদেশের 5 ভাগের 1 ভাগও মনে হয় হবে না, সেই জায়গায় কেপ ভার্দে রাউন্ড অফ 32 দ্য ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেট করে। তো সেই ছোট ছোট দল বা ছোট ছোট দেশ যখন ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেট করে নকআউট রাউন্ড পর্যন্ত যায়, ফাইনাল পর্যন্ত যায়, তারা গেলে আমি আশাবাদী আমরাও পারবো, যদি আমরা একত্রিত হয়, যদি আমরা ইউনাইটেড হয়। এবং এই ইউনিটিটা আমাদেরকে কে দিবে? অবশ্যই ফুটবল দিবে। সুতরাং আমাদের আন্ডার 18, আন্ডার 19 যে টিমগুলো রয়েছে, আমার কাছে মনে হয় বাফুফের এটা নিয়ে কাজ করা উচিত। আমাদের ন্যাশনাল টিমের যেই পটেনশিয়াল সেটাকে আরও কীভাবে বাড়ানো যায়, বা আমরা ইন্টারন্যাশনাল যে ম্যাচগুলো ব্যাক টু ব্যাক খেলি সেগুলোতে কেন আমাদের আর কি মানে জয়ের পরিসংখ্যানটা এত, মানে স্ট্যাটগুলো আমরা এই ট্যাকটিক্সগুলো যদি বাফুফেতে আলোচনা হয়, আমার কাছে মনে হয় যে আমরাও একদিন বাংলাদেশের জার্সি পরে আপনার এই সেটে আসতে পারে। অসংখ্য ধন্যবাদ। উনি কিন্তু বলছিলেন যে কেপ ভার্দের মতো দেশ যদি উঠে আসতে পারে, একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্রের একটা দেশ, এবং আমরা কেপ ভার্দের ক্ষেত্রে দেখেছি যে কেপ ভার্দের যে গোলকিপার, তার মাকে, যেহেতু দেশটা অনেক ছোট, তার মাকে হয়তোবা ওইভাবে মানে ভিসা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে যথেষ্ট জটিলতা তৈরি হয়েছিল। কিন্তু এই কেপ ভার্দেই কিন্তু আপনাদের মতো টপ র্যাঙ্কিং ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে নাকানি চুবানি দিয়ে, এবং ওই সময় এমন একটা পর্যায়ে আপনারা চলে গিয়েছিলেন যে আপনাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে। তো কেপ ভার্দের মতো দেশ যদি আপনাদের মতো একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হার্ট অ্যাটাক মানে এই ফিলটা দিতে পারে, বাংলাদেশের মতো টিম কি মনে হয় যে আপকামিং ফিফাতে বাংলাদেশ কি কখনো উঠবে? আসলে কথা হচ্ছে যে আমি যদি শুরুতে আসি, কেপ ভার্দে তারা কিন্তু একদিনেই রাতারাতি কিন্তু ওয়ার্ল্ড কাপে চান্স পায়নি। এর পিছনে অনেক মানে রক্তক্ষয়ী বা হচ্ছে ঘাম ঝরানো একটা গল্প থাকে। যেমন আমাদের 1971 কিন্তু 1971 সালে আসেনি, এটি কিন্তু অনেক আগে থেকে, যে দেশ বিভক্তি যখন হয়েছিল তখন থেকে এটা কিন্তু প্লট আস্তে আস্তে শুরু হয়েছে। আসলে ফুটবল খেলায় একটা ধাপ লাগে। কথা হচ্ছে যে আমরা যে আর্জেন্টিনা, ব্রাজিল, তারপর অনেকে জার্মানি, পর্তুগাল এরা যে ফ্যান থাকে, আসলে আমরা কিন্তু দেখি যে সবচেয়ে ভালোটাই দেখি। হ্যাঁ, এর পিছনে কিন্তু আসলে আমাদের বাংলাদেশ, আমরা যে স্ট্যান্ডার্ড, আমাদের কিন্তু এই আর্জেন্টিনা, ব্রাজিল রোল মডেল না। আমাদের রোল মডেল হওয়া উচিত এই কেপ ভার্দে, এই প্যারাগুয়ে, তারপর হচ্ছে যে এই কঙ্গো। এরা কিভাবে উঠে আসছে এটাই আমাদের আসলে দেখা উচিত, যে এদের স্ট্রাগলটা কিভাবে। একজন কোচ, একটা টিম, একটা প্রপার প্ল্যানিং আর একটা বোর্ড যখন এই সব কিছুর সমন্বয় করে দিতে পারবে, তখনই একটা টিম ভালো অবস্থানে যেতে পারে, যখন তারা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলতে পারে। ইভেন তারা র্যাঙ্কিংয়ের 1 নম্বর টিম আর্জেন্টিনাকে পর্যন্ত নকআউট করার সামর্থ্য রাখে। এটা আমরা প্রমাণ পেয়েছি কিছু দিন আগে। আচ্ছা, যদি আমরা এখানে দেখি, আসলে একটা ফুটবল কিন্তু যে বিশ্বকাপে যে কান্ট্রি লেভেল যে ফুটবলগুলো, এগুলো আসলে কিন্তু দেখা যায় যে 2 মাস পর পর 1-2টা ম্যাচ হয়। আসলে এই 1-2টা ম্যাচ দিয়ে কিন্তু যে একটা টিমের বন্ডিং সেট করা সম্ভব না। এটার জন্য প্রথমে উচিত হচ্ছে যে একটা দেশের যে ক্লাবগুলো একদম তৃণমূল থেকে এই যে ক্লাবিং সিস্টেম করা, যে ক্লাবগুলো যখন তারা প্লেয়াররা, গ্রামগঞ্জের যেসব ট্যালেন্টেড ফুটবলার আছে, তাদের যখন সুযোগ দেওয়া হবে, তাদের যে ক্লাবিংয়ের মাধ্যমে যে ক্লাব ফুটবলটা ক্লাব কালচার যেটা, এটা যখন গ্রো করা হবে, তখন থেকে ওই ক্লাবের যে আপনার ওই যে দ্বন্দ্ব, তারপরে যে বিভিন্ন ডার্বি,
যেমন আমরা এই যে মোহামেডান আবাহন এই ডার্বিগুলো শুনে এসেছি, তখন কিন্তু যে ওই নির্দিষ্ট ক্লাবে যেসব খেলোয়াড়রা খেলেন তাদের কিন্তু একটা টেন্ডেন্সি থাকে যে আমি আমার ক্লাবের হয়ে আমি হিরো হব। তখন তার সাপোর্টেই কিন্তু যে আঞ্চলিক যেসব সাপোর্টার আছে, যেমন ধরেন ঢাকা আবাহনীর সাপোর্টাররা কিন্তু ঢাকার যে স্থানীয় তারাই হবে। তারপর হচ্ছে চট্টগ্রাম আবাহনী, তারা কিন্তু চট্টগ্রামের যারা সাপোর্টার তারা তার সাপোর্ট করবে। যখন ওই ক্লাবের পার্টিকুলার কোনো হিরো বা খেলোয়াড় তার নিজের যে ট্যালেন্ট সে পুরো দেশের কাছে তুলে ধরবে, তখন গিয়ে যে বাংলাদেশের যে ফুটবলের যে তৃণমূলটা তখন এটা আরও স্ট্রং হবে। তখন তারা গিয়ে যে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া এবং সামিদ সোহম তাদের সাথে গিয়ে কোপ আপ করে তখন তারা এই যে আলটিমেট রেজাল্টটা বের করতে পারবে। এর জন্য অবশ্যই বাফুফুকে এই তৃণমূল থেকে এইগুলো আসলে ঠিক করতে হবে। যেমন এর সাথে এই ক্ষেত্রে অবশ্যই আপনার সাথে একমত, এবং আমি এতটুকু আশা রাখি আমরা জাতিগতভাবে যদি ওইভাবে একত্রিত হতে পারি, ইফ উই আর টুগেদার, আমরা যেহেতু আজকে জামাল ভাইয়ার নাম জানতে পারছি, হামজা চৌধুরীর নাম জানতে পারছি, সেক্ষেত্রে আমার মনে হয় ওভারঅল আরও সময় আছে বাংলাদেশকে গ্রো আপ করার। এবং 1971 থেকে শুরু করে আপনি যেটা বলছিলেন 2026 পর্যন্ত আমরা অনেকটা মাইল ফলক হয়তো বা চলে এসেছে, আমরা অতিক্রম করতে পেরেছি। হয়তো ফুটবলের আরো ভালো দিন আমাদের সামনে আসবে একটা সময়, হয়তো বা আমরা আর্জেন্টিনা বা ব্রাজিলের জার্সি পরে থাকবো না, আমরা বাংলাদেশের জার্সি পরে হয়তো ওয়ার্ল্ড কাপকে সাপোর্ট করব, যেহেতু আমরা 20 কোটি জনসংখ্যার একটা দেশ। এটা একটু সিরিয়াস কনভারসেশন ছিল দেশের জন্য। আমি দর্শক মণ্ডলী আপনারা দেখছেন যে ওনারা যদিও ডাই হার্ড ব্রাজিল ফ্যান এবং আর্জেন্টাইন ফ্যান, কিন্তু দেশপ্রেমটা যে সবার ঊর্ধ্বে, এবং বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে আমরা যে এরকম দুইজন দেশপ্রেমী সমর্থক পেয়েছি, এজন্য কিন্তু আমি নিজেকে আজকে যথেষ্ট মনে করছি যে সৌভাগ্যবান। এবং থ্যাঙ্কস বোথ অফ ইউ যে আপনারা এখানে এসেছেন। যাওয়ার আগে আমি শেষ করার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি যেহেতু ব্রাজিল সমর্থক, আমরা অনেক সিরিয়াস কনভারসেশন করলাম, এবার যদি আমরা একটু কুল মোমেন্টে চিন্তা করি যে 2030 সালে মিশন হেক্সা কি আপনারা আসলেই পাবেন, কি মনে হয়, এবং সামনের কোপা আমেরিকা আপনার প্ল্যানটা কি? আমরা টিম অবশ্যই গোছাবো। আমরা আমাদের আন্ডার যে 18 বা 19 আমাদের পটেনশিয়ালগুলো খোঁজার চেষ্টা করব, এবং টিমের ভেতরের বন্ডিংটা আসলে আমাদের বাড়াতে হবে। প্লেয়ারদেরকে ফিল করতে হবে যে আমি ব্রাজিলের 5 স্টার পরে একটা জার্সি পরে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে নেমেছি। আপনি যখন নকআউট হলেন তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? এটা অবশ্যই আমার কাছে এই ওয়ার্ল্ড কাপটা যখন থেকে শুরু হয়েছে, মরক্কোর ম্যাচ দেখার পর থেকেই আমি ধরে নিয়েছিলাম যে হয়তোবা আমাদের দৌড় বেশি দূর আমরা যেতে পারবো না, কারণ আমাদের মিডফিল্ডটা একেবারেই নেইমারকে হয়তো শেষবারের মতো দেখছেন বা দেখেছেন, উনি যদিও একটা গোল করতে পেরেছে, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা ওই সময় কি রকম ছিল? ইউ মে নেভার সি নেইমার এগেইন। নেইমার মুকুটবিহীন রাজা। তো আমি মনে প্রাণে আশা করেছিলাম যে শেষ ম্যাচে অন্ততপক্ষে নেইমারকে 90 মিনিটের জন্য ছেড়ে দেওয়া হোক মাঠটা। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন। এস রহমান প্রপার্টিজ। সে তার মতো করে খেলে নিক, কিন্তু সেটা ঘটেনি। কোচ হয়তো অন্য কিছু চিন্তা করেছিলেন, শেষ হলো না শেষ। আপনার কাছেও সেম প্রশ্ন, মেসির হয়তো বা এটাই শেষ ওয়ার্ল্ড কাপ। কি মনে হয় মেসির হাত ধরে এবার কি আপনাদের জার্সিতে আর একটা স্টার আসছে কিনা, এবং ওভারঅল মেসিকে আপনারা কতটা মিস করবেন? যদিও পুরো ওয়ার্ল্ড কাপে মেসির মতো কাউকে আমরা আর একজন দেখতে পারলাম না আপনাদের জার্সি গায়ে, বা তার কাছাকাছি। কি মনে হয় এক্ষেত্রে আপনার অ্যানালিটিক্স? আসলে আমাদের যে জেনারেশনটা এরা কিন্তু খুবই সৌভাগ্যবান যে মেসির মতো একটা প্লেয়ারে তারা নিজ চোখে দেখতেছে, যে ছোটবেলা থেকে যে বড় হয়ে তার যে স্টোরিটা, মেসির যে স্টোরি লাইন, এর সাথে আপনার কোনো ফুটবলারই ম্যাচ করবে না। এত যে হ্যাপি এন্ডিং যে একটা স্টোরি, আসলে এন্ডিং হয়ে গিয়েও কিন্তু এখনো শেষ হয় নাই, কারণ পাওয়ার ইচ্ছা সবারই থাকে, কিন্তু আসলে একটা যে সুন্দর বিদায়ের এটা আমরা অবশ্যই কাম্য। এখন কথা হচ্ছে যে আপনি যদি বিগত ম্যাচটাতে দেখেন যে মেসি কিন্তু মানে নর্মালি হয় কি যে আর্জেন্টিনার খেলার সময় যে মেসি কিন্তু যখন তার খেলা ভালো খেলে না তখন কিন্তু সে দেখা যায় যে অস্ত্রসিক্ত হয়ে পড়ে। আচ্ছা, আমি একটু আপনাকে আটকাই, আপনারা যদি ওয়ার্ল্ড কাপটা না পান এবার, তাহলে কি করবেন? আসলে আমাদের তো শেষ ওয়ার্ল্ড কাপ, আসলে আমাদের তো যে ওই যে লাস্ট ওয়ার্ল্ড কাপে যে কমেন্ট্রি ছিল পিটার ড্রুরি, হ্যাঁ, যে শেকিং হ্যান্ড টু দ্য প্যারাডাইস, আসলে যে প্যারাডাইস পর্যন্ত যে চলে গিয়েছে তার কাছে আসলে কিছু পাওয়ার নেই। কিন্তু মেসি এমন একটা মানে হিউম্যান, তো আসলে বলা মানে এখন আমি বলতে পারতেছি না আসলে একটা হিউম্যানের ঊর্ধ্বে আসলে মানে কখনো মেসি যে হিউম্যান এটা সে প্রমাণ করেছিল যখন সে পেনাল্টিটা মিস করেছে, কিন্তু সে আবার নিজেকে প্রমাণ করেছে যে সে এলিয়ান পরের 2টা গোল করে।
আচ্ছা, এটাই হচ্ছে অসংখ্য ধন্যবাদ ডিয়ার অডিয়েন্স। আমরা দেখছিলাম উনি অলরেডি মেসিকে এলিয়েন বানিয়ে দিয়েছে। এটা আপনারা ডিসিশন জানাবেন, বেশি বেশি কমেন্ট করুন এবং আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ প্রতিদিন সবসময় চেষ্টা করে আপনাদেরকে ইউনিক কোনো কিছু কন্টেন্ট দেওয়ার, এবং আমরা সবসময় চেষ্টা করি আমাদের দর্শকদের এবং যারা আমাদেরকে সাপোর্ট করে তাদের জন্য ভালো ভালো কমেন্টস এবং এই ধরনের আয়োজন করার। অবশ্যই আপনাদের সাথে অন্য কোনো পর্বে দেখা হবে। আজকে বিদায় নিচ্ছি, যাওয়ার আগে ছোট্ট একটি কথা বলে নেই। আপনারা যদি বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটালের একজন গর্বিত শেয়ারের মালিক হতে চান, শুধুমাত্র 10 লক্ষ টাকা বুকিং মানি দিয়ে কিন্তু হয়ে যেতে পারেন একজন গর্বিত শেয়ারের মালিক। দেখা হবে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।